মানি ম্যাগনেট, মানে আমি ওটার পিছনে ইনভেস্ট করে আমি কিন্তু কিনছি। করার পরে আমি যখনই একটা মানে অ্যাক্টিভেট হওয়ার পরে আমি তাকে টাইম দিচ্ছি 1 মাস, এই টাকাটা কি আমার ব্যাক হচ্ছে কোথা থেকে? আচ্ছা স্যার, এই অ্যাস্ট্রোলজির নামে আর ঠিক কি কি ভাবে আমাদেরকে ঠকানো হয়? এইটা জ্যোতিষীরা ভুল জানে যে আমরা স্টোন বাছি, এটা নয়, স্টোন আমাদের বেছে নেয়। কিভাবে শুনি একটু। আর টেস্ট আছে। ভুলভাল প্রেডিকশনের জন্য ভুলভাল রত্নকে সাজেস্ট করা, এটা কতটা খারাপ, মানে মারাত্মক হতে পারে? এই জিনিসগুলো যদি হিউম্যান বডিতে থাকে, হিউম্যান বডি থেকে পজিটিভ এনার্জি এরা গ্র্যাব করে এবং মানুষটাকে নেগেটিভ এনার্জিতে ভুগায়। ক্রিস্টাল কোনোদিন হিউম্যান বডিতে টাচ করা উচিত নয়। নমস্কার, আমি দেবাঞ্জনা। অলৌকিকের একটি নতুন এপিসোডে আপনাদের সকলের সামনে। তার জন্য আমাদের সঙ্গে রয়েছেন শ্রী সপ্তদীপানন্দজি জ্ঞানাচার্য, যিনি বেনারস হিন্দু ইউনিভার্সিটির পিএইচডি টপার। স্যার নমস্কার, অনেকদিন বাদে স্যারের সাথে আমাদের দেখা। যে মানুষ এখন খুব একটা দিকে নতুন প্রজন্ম একটা ঢুকেছে, খুব ইজিলি ভাবছে যে এই ব্রেসলেট পরবো, টাকা চলে আসবে। তো এই যে মানি ম্যাগনেট ব্রেসলেট, লাভ ম্যাগনেট ব্রেসলেট, মানে এই যে জিনিসগুলো, একটা ব্রেসলেট মানে একটা পাইরাইট স্টোনস অ্যান্ড জেড স্টোনস এগুলো পরানো হচ্ছে, তো এগুলো কতটা বিজনেস ওরিয়েন্টেড না সত্যি সত্যি ভালো কাজ হয়? অ্যাজ পার মানে আমার রিসার্চ বলছি, মানে লোকে কে কি বলছে আমি মানি না, আমি রিসার্চ করে যেটুকু পেয়েছি সেটুকু বলছি। যদি আমাদের লাভ আর্টস বা যেগুলো ইভিল আই, পাইরাইট, টাইগার আই, এইগুলো হচ্ছে বাস্তুর জিনিস। এগুলো কিন্তু কোনো দিন কোনো জায়গায় এটা আমরা পাইনি যে এই জিনিসগুলো হিউম্যান বডি টাচ না করলে কাজ করে না। আচ্ছা। এবং এই জিনিসগুলো যদি হিউম্যান বডিতে থাকে, হিউম্যান বডি থেকে পজিটিভ এনার্জি এরা গ্র্যাব করে এবং মানুষটাকে নেগেটিভ এনার্জিতে ভুগায়। এটা কি হয় সত্যি? একদমই বাস্তব। আচ্ছা। বাস্তব কেন, আমার কাছে একজন এসছে রিসেন্ট, তখন মানে যখন উনি প্রেডিকশন করাতে এসছে, আমি হাতে দেখলাম পরপর মানে যারা ক্রিস্টালস পড়ছে তাদের, হ্যাঁ এগুলো তো ক্রিস্টালই, মানে সব ক্রিস্টালসই আপনি বলছেন তাহলে খারাপ? মানে অনেক অ্যাস্ট্রোলজারকেও তো দেখি আমি এগুলো পড়ে থাকতো। ক্রিস্টাল কোনোদিন হিউম্যান বডিতে টাচ করা উচিত নয়। ক্রিস্টালের ফাংশনটা আমাকে আগে বুঝতে হবে যে ক্রিস্টালের সাইন্টিফিক ফাংশন কি আছে। ক্রিস্টালের সাইন্টিফিক ফাংশন হচ্ছে, আমরা যখনই সেই ক্রিস্টালটাকে এটা সব থেকে ভালো বলবো, আমরা ছোটবেলায় একটা লাফিং বুদ্ধা কনসেপ্ট পেয়েছিলাম। লাফিং বুদ্ধা লেখা খুব ভালো। ইস্ট সাইডে মুখ করে রাখতে হবে এবং লাফিং বুদ্ধা যদি স্মাইলিং অবস্থায় থাকে এবং ইস্ট সাইডে থাকে, যদি ওখানে যদি রোদ এসে পড়ে ওই বাড়িতে সমৃদ্ধি হয়। এটা কিন্তু ফ্যাক্ট, টেস্টেড ফ্যাক্ট। মানে রিজন, এটার মানে পিছনে ভালো রিজন আছে। তো এটা কি, এটা মানে ফার্স্টে এটা বলি, তারপর আমি ক্রিস্টালের পাড়ে যাচ্ছি। এই লাফিং বুদ্ধার মানে সিনটা হচ্ছে, আমি তো স্মাইল করছি, তার মানে কি আমি হ্যাপি, আমি আমার লাইফে হ্যাপি। এবং তার উপরে যদি সূর্যের আলো পড়ে, সাইকোলজিক্যাল একটা কাজ করে ব্যাপার। এবং যখনই আমার হ্যাপিনেসের উপরে সানরে পড়ছে, সেই জিনিসটাকে আরো স্ট্রং করে ফ্লারিশ করতে সাহায্য করে। আমার হয়তো অ্যাস্ট্রোলজি হিসাবে আমার হয়তো হ্যাপি গ্রোথ নেই, আমি লাফিং বুদ্ধা রাখি এবং এই যে প্রসেসটা বললাম, এই প্রসেসটা যদি ফলো হয়, আমার হ্যাপি গ্রোথ এমনিই হবে। মানে মানে সাবকনশিয়াস মাইন্ড আমাদের কত স্ট্রং তার মানে। অবশ্যই আমাদের যে কোনো কিছু, এই যে তন্ত্র যে করা হচ্ছে, তন্ত্র আমাদের সাবকনশিয়াস মাইন্ডে খেলে।
যে কোনো বিদ্যা। মানে আমি হয়তো সামনে বসছি, পুজো করছি, হোম করছি, সবই ঠিক আছে, আমি এটা দেখেছি, মানে এটা আমার টেস্টেড বলছি, মানে আমাকে লোকে একটু চেনে অন্যভাবে, যে যদি আমার কাছে কোনো তন্ত্রক্রিয়ায় কাজ করানো হয়, আমি সেই লোককে, সে যেখানেই থাকুক না কেন, আমার কাজের দিনকে ওই কাজের সামনে এনে বসিয়ে আমি কাজ করি। তাতে কি তার মাইন্ড স্যাটিসফ্যাকশন হয় যে আমার কাজটা করিয়েছে। কিন্তু এই জিনিসটা আমি যবে থেকে রিভিল করেছি, অনেক দেখছি এখন, মানে অনেকেই এটা ফলো করছে যে ক্লায়েন্টকে আমি সামনে এনে বসিয়ে করব। ঠিক আছে, তোমরা শুনে ফলো করো, সেটা ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন হচ্ছে, যখনই কাজটা হবে না তখন তার উত্তরটা কি দেবে? হ্যাঁ, সেটাই। আচ্ছা স্যার, এক্ষুনি একটা ক্লায়েন্টের কথা বলছিলেন ওই মানি ম্যাগনেট ব্রেসলেট নিয়ে, ওটা একটু শুনি। মানি ম্যাগনেট ব্রেসলেট যখন পরে আমার কাছে এসছেন, আমি তাকে জিজ্ঞাসা করলাম যে মানি ম্যাগনেট পরেছেন কয়দিন হলো? বলে 3 মাস। আমি মানে ওই যে ব্রেসলেটটা নিয়েছে, যে কোনো স্টোন যদি আমার হিউম্যান বডিতে রাখা হয়, অ্যাক্টিভেট হয় হচ্ছে 45 ডেজ এর মাথায়। ঠিক 45 ডেজ হবে, সেই স্টোন ক্রিস্টাল অ্যাক্টিভেটেড, কাজ করতে শুরু করবে, অ্যাক্টিভেটেড। এবার উইদাউট এনি এনার্জাইজ অর এনার্জাইজড? উইদাউট এনি এনার্জাইজ। আচ্ছা। আর সেটাকে যদি আমি রিফিল করে এনার্জাইজ করে দিই, সেটা উইদিন 21 ডেজ ওয়ার্ক করতে শুরু করে দেয়। ওকে। ঠিক আছে, কিন্তু আমি বলবো কারোর থেকে এই শোধন করে এনে পড়ার থেকে নিজে করাটা ভালো। ক্রিস্টাল স্টোন আপনি যাই কিনুন, আপনার এনার্জির সাথে ম্যাচ করে সেটা অ্যাডজাস্ট হবে। সেটারও ক্লিয়ারেন্স পদ্ধতি রয়েছে। ক্লিয়ারেন্স পদ্ধতি হচ্ছে, প্রথমে আপনি গোলাপ জল দিয়ে সেটাকে ওয়াশ করুন। ওয়াশ করে সব থেকে ভালো হচ্ছে এটা যদি পূর্ণিমার দিন করা হয়, চাঁদের আলোতে আপনি সারা রাত্রি রেখে দিন, রেখে তার পরের দিন থেকে আপনি শুরু করুন, আপনার যখন আপনি ঘুমাচ্ছেন বালিশের তলায় রেখে দেওয়া। মানে ওই ক্রিস্টাল ম্যাগনেটের কথা, মানে এই ব্রেসলেট গুলো বলছেন? ক্রিস্টাল, স্টোন, এভরিথিং। আমরা কি করি, মন্দিরে নিয়ে যাচ্ছি, ঠাকুর মশাই একটু শোধনটা করে দিন, ঠাকুর মশাই একটু দুধ জল দিয়ে দিল, দিয়ে আমি পরে নিলাম হাতে, পড়ার সাথে সাথে পরের দিন গিয়ে আমি অ্যাক্সিডেন্ট করে বসে থাকি। মানে ব্যাপারটা কি হচ্ছে, এটা এনার্জি ক্যাচ করছে, এটা নয় যে মানে ঠাকুর মশাই যে যেটুকু করে দিচ্ছে সেটা ফল, যেটা করছে তাতেও এনার্জি ক্যাচ করছে, কিন্তু সেই এনার্জিটা আমার জন্য নয়। কারেক্ট। মানে আমার সঙ্গে তো ওই স্টোনটার ওই জিনিসটা কানেক্টেড হলো না, এটা লোকে বোঝে না। ঠিক আছে, এই জন্য কি করে এই, এবং জ্যোতিষীদেরও এটা ভুল কনসেপ্ট যে শোধনটা আগে করতে হবে। যে কোনো স্টোন শোধন করানোর সব থেকে বেস্ট উপায় হচ্ছে এই পূর্ণিমার রাত গোলাপ জলে ভিজিয়ে আপনি সারা রাত আপনি চাঁদের আলোতে রেখে দিন, যে কোনো স্টোন, যে কোনো কাঁচের বাটিতে। কাঁচের বাটিতে যে রাখতে হবে সেটা ম্যান্ডেটরি না। আচ্ছা, সব থেকে ভালো হচ্ছে, মানে এটা হচ্ছে আমার টেস্টেড, আমি বলছি রূপোর বাটিতে যদি রাখা হয় আরো ভালো কাজ করে। আচ্ছা, এই যে ধরুন তার মানে এত রত্ন যে মানুষজন পড়ে, তো সেগুলো তাহলে হিউম্যান বডি রাখা উচিত না? রাখা উচিতই না। মানে এই যে আঙুলে মানুষ যে এত কিছু, রত্ন, আচ্ছা ওটা পরে রত্ন, সেটা হিউম্যান বডির জন্য ঠিক আছে, পারফেক্ট, কিন্তু তাও বলবো এই প্রসিডিওর মেনটেন করে 45 ডেজ পরে আপনি পড়ুন। ও আচ্ছা। ওই নিলাম শোধন করে হাতে পড়ে নিলাম, একদমই না, একদমই। এবার এই মানি ম্যাগনেটের এই দিকে আসি, তো যখন সেই লোকটাকে বললাম, সে বলছে 3 মাস আমার হয়ে গেছে যে আমি ইউজ করছি। তাহলে আমি ক্যালকুলেট করলাম যে 45 দিন অ্যাক্টিভেট হতে প্লাস আরো 45 দিন হয়েছে। আমি বলছি দাদা আপনার মানে এই যে পরে আছেন ব্রেসলেটটার দাম কত নিয়েছে? সে বলছে 300 টাকা। আমি ঠিক আছে 300 টাকায় তো অরিজিনাল নয়, প্লাস্টিক দিয়েছে না কাঁচ দিয়েছে আমি জানি না, আজ অরিজিনাল আছে, অরিজিনাল মানি ম্যাগনেটের দাম হচ্ছে 2200 টাকা। একদম। তো আপনি যদি 2200 টাকা দিয়েও যদি পড়তেন, সেই 2200 টাকা কি আপনার উঠছে সেটা আগে দেখুন। মানি ম্যাগনেট মানে আমি ওটার পিছনে ইনভেস্ট করে আমি কিন্তু কিনছি, পড়ার পরে আমি যখনই একটা মানে অ্যাক্টিভেট হচ্ছে, অ্যাক্টিভেট হওয়ার পরে আমি তাকে টাইম দিচ্ছি 1 মাস, এই টাকাটা কি আমার ব্যাক হচ্ছে কোথা থেকে? তবে গিয়ে সেটা মানি ম্যাগনেট, নচেত নয়।
এবং যতদিন, এটা আমি গ্যারান্টি দিয়ে, যদি আমাকে কেউ বলে যে কোর্ট পেপারে লিখে দিতে, আমি কোর্ট পেপারে লিখতে আমি রাজি আছি, যে কোনো ক্রিস্টাল যদি হিউম্যান বডিতে থাকে সেটা নেগেটিভ ফল ছাড়া কোনো পজিটিভ ফল দেয় না। যেরকম লাভ হার্ট, ঠিক আছে, একজনের রিলেশনশিপ স্ট্রং করার জন্য লাভ হার্ট পড়েছে, পড়ার ঠিক 1 মাস পরে তার রিলেশনশিপ ব্রেকআপ হয়ে গেছে। মানে আপনারা কিভাবে এই বিজনেসের ফাঁদে পড়ছেন আপনারা নিজেরাও জানেন না। মানে আমার বক্তব্য, জিনিস যাই করুন, অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালাইসিস করুন, কারোর থেকে মানি ম্যাগনেট ব্রেসলেট পড়ুন, হোয়াট এভার ইউ আর ইউজিং, প্লিজ ওগুলো জেনে নলেজিক্যালি করুন। কারণ আপনারা জিনিসগুলো না জেনে অ্যাড দেখে জিনিসটাকে অ্যাপ্লাই করছেন, ব্যাপারটা এগুলো হচ্ছে, উচিতই না। এখানে আমি আরেকটা কথা বলি, যাকে দিয়ে অ্যাপ্লাই করানো হচ্ছে, মানে যার মাধ্যম, যে জ্যোতিষী বা হোয়াট এভার, সে তার নিজেরই যদি নলেজ না থাকে, আপনাকে কি নলেজ দেবে? তাই না? আমাদের কলকাতার এমন কোনো জ্যোতিষী নেই যার কাছে এই নলেজ রয়েছে একটা স্টোন অ্যাক্টিভেট কিভাবে হয়, নেই, কম লোকের কাছে আছে, নেই। হ্যাঁ, রয়েছে ক্রিস্টাল কিভাবে অ্যাক্টিভেট হয়, যারা লামাফেরা করে বা যারা মানে বাস্তুর জন্য ক্রিস্টাল রেমেডি দেয়, একদম, তারা জানে যে এইভাবে অ্যাক্টিভেট করা যায়। তাছাড়া অন্য কোনো আদার্স ব্যক্তি যারা জ্যোতিষী বলে নিজেদের দাবি করে, তাদের কাছে কিন্তু নেই। হ্যাঁ, এখন হয়তো মানে আমরা যেহেতু ভিডিওতে রিভিল করছি, এটা শুনে হয়তো অনেকে পরামর্শ দেবে যে আপনি এইভাবে করুন, কিন্তু তার জন্য প্রেডিকশনটা তো ঠিক হতে হবে যে ওই স্টোনটা ওনার জন্য কিনা। সেই প্রেডিকশনটা আগে করাতে হয় যে না, সেটাও টেস্ট আছে, যে ওই স্টোনটা আমার জন্য কিনা। এইটা জ্যোতিষীরা ভুল জানে যে আমরা স্টোন বাছি, এটা নয়, স্টোন আমাদের বেছে নেয়। কিভাবে শুনি একটু। আর টেস্ট আছে, টেস্ট হচ্ছে যখনই, মানে আমি সায়েন্টিফিক টেস্ট বলবো, যখনই কোনো স্টোন আমি নেব, দেখবেন মানে স্টোনের দোকান থেকেও বলে দেবে আপনাকে যে আপনি যখন আংটি বানাচ্ছেন বা কিছু বানাচ্ছেন, তার আগে যদি আপনি রিটার্ন দেন তাহলে তারা রিটার্ন নেবে। আংটি বানানোর পর আর কিছু রিটার্ন হয় না? হয় না। কেন হয় না এরকম ভেবে দেখেছেন? কেন হয় না রিটার্ন? রিটার্ন নেয় না কেন? যে কোনো স্টোনের একটা কার্ডস থাকে, মানে এটা যদি সিম্পলি যদি বুঝাই, স্টোনের পিছনে কার্ডটাকে বলছি না, এই কার্ডস বলতে স্টোনের একটা যে এজ, মানে আউটার সাইডটা দেখবেন একটু ধারালো হয়, ওটা যদি আংটিতে ঢুকে যায় ওই এজটা ভেঙে যায়, যার জন্য এটা রিটার্নেবল নয়। ও আচ্ছা। আর যখনই ওই এজটা ভাঙবে, এই এজ যতক্ষণ না ভাঙছে ততক্ষণ আপনার বডিতে সেটা কাজ করবে না। আচ্ছা, ভাঙার পরেই কাজটা করবে। ওকে, ঠিক আছে। তো এবার যতক্ষণ ওই এজটা রয়েছে আপনি রাখুন না, 2 দিন 3 দিন আপনার বালিশের তলায় রাখুন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে ওটা আমাকে স্যুট করছে কি স্যুট করছে না। মানে আমি তো বলছি যে মানে যেটা শোধন করার যে প্রসেস বললাম সেটা তো পরে, এমনি রেখে দেখুন 2-3 দিন, একদম তাই। মানে কাজ করা শুরু করলে সে যদি রত্ন যদি আপনার হয়ে কথা বলা শুরু করে, এমনিই কাজ করবে না, প্রথম থেকেই আপনাকে বেছে নিয়ে তার কিছু রেজাল্ট সে দেখাবে, যে মানে যেটাকে যদি হিউম্যান ভাষায় বলে আই এম ফর ইউ, এটা দেখাবে একদম ঠিক। কিছু না কিছু গুড সাইন সে দেবে, হয়তো আমার কোনো আটকে থাকা কাজ হতে শুরু করবে, বা হয়তো সেই দিনকের জন্য হলো। কারেক্ট। এগুলো আরেকটা জিনিস, স্যারের কথা বলতে বলতেই এই বিষয়ে আমার মাথায় এলো, হঠাৎ করে বললাম। আরেকটা ছোট্ট জিনিস বলি, আপনারা তো অনেকেই স্টোন পড়ে আছেন বা পড়বেন বা পরেও পড়বেন, তো একটা ছোট্ট জিনিস, যেমন ধরুন নীলা পড়েছেন, অথচ ভুড়ি ভুড়ি মিথ্যে কথা বলছেন, নীলা আপনার জন্য কাজ করবে না। কারণ আপনারা যে এই যে এগুলো তো রত্ন, এগুলো প্রাকৃতিক জিনিস, তো মানে আমরা যে প্রকৃতি থেকেও জিনিস নিচ্ছি, এনার্জি আমাদের মধ্যে গ্যাদার করছি,
সেখানেও আমরা যদি ওই এনার্জিকে মানে ভুল তথ্য দিই বা মিথ্যে কথা বলছি বা অপকর্ম করছি বা বাজে কাজ করছি, ওটাই আপনার জন্য ব্যাকফায়ার হয়ে কাজ করবে। তো নিজেরা মানুষ হিসেবে অথেন্টিক আগে হন, তারপরে ফোন আপনার জন্য কাজ করবে। কি ঠিক বললাম তো স্যার? না, এটা কোয়েশ্চেন আছে। এটা এই নীলা যে কথাটা বললেন, আমি একজন আমার ক্লায়েন্ট, তিনি একজন এখনকার দিনে দাঁড়িয়ে যাকে অ্যাডভোকেট হিসেবে তার নাম বলবেন, পরিচয় লোকে আপনাকে দিয়ে দেবে পাবলিকে। ঠিক আছে, বিশেষ করে যারা হচ্ছে ল প্রফেশনের সাথে যুক্ত, তারা তো ভালো করে ওনার নামটা জানে আজকে। ঠিক আছে, সেই লোক তো মানে দিনের পর দিন মিথ্যা কথা বলছে, তাকে আমি নীলাপরি রেখেছি। তাহলে বলছেন কি? ব্যাপারটা হচ্ছে কনসেপ্ট আমাদের না, মধ্যে। ওর কর্ম ভালো তার জন্য মিথ্যে কথা বলছে, মানে কর্ম ঠিক রেখে? ওর কর্মটাই মিথ্যা কথা বলা। না, যখন অ্যাডভোকেট, আমি বলছি তাকে মিথ্যে কথা বলতেই হবে। আমি তো ওটাই বলছি, ওই জন্য কারেকশন করলাম যে যখন অ্যাডভোকেট তাকে মিথ্যে কথা বলতেই হবে, বলেই এটা তার কর্ম। ওটাই তো বলছি। কিন্তু আমরা মিথ্যে কথা বললে আমাদের কর্ম সাকসেস হয়। যখনই আমি সত্যি কথা বলতে শুরু করব, তখন মানে পাবলিকও এরকম যে এ সত্যি কথা বলছে, মানে এর কাছে গেলে আমি ঠকতে পারি। মানে যেরকম ঠকা সেটা বলছি, ধরুন আপনি একটা কাজ নিয়ে আমার কাছে আসবেন, সেই কাজটা তো আমি না চেক করে তো করবো না। যখনই চেক করতে যাবো, মানে ঠিক বলছে না ভুল বলছে, তো আমার কাছে ধরা পড়বে। এই ধরা পড়ার ভয়ে মানে যারা অথেন্টিকেট লোক, তাদের কাছে কাজ থাকে না। এইটা একটা পয়েন্ট, এবং এটা একটা পয়েন্ট তো বটেই, বিশাল পয়েন্ট। অবশ্যই পয়েন্ট, ধরা পড়ার ভয়। হ্যাঁ, এর মাঝখানে এর কাছে এরকমও ক্লায়েন্ট আছে, নিজে বড় অভিনেত্রী, মানে কি বলবো, বিশাল বড় অভিনেত্রী, এবং সেই লোকও মানে অন্যকে পাওয়ার জন্য তাকে দিয়ে কাজ করাতে চেয়েছিলেন। না, ব্যাপারটা হচ্ছে পাওয়ার জন্য নয়, মানে একটা থাকে না মানুষের হয়তো নিঃসঙ্গ থেকে থেকে একটা এমন মনোভাব হয়ে যায় যে আমি যদি কোনো একটা সঙ্গী পাই আমার সাথে, তাহলে আমার লাইফটা একটু ভালো হবে। তো হ্যাঁ, হতে পারে তিনি তার প্রফেশনে কোনো একটা জায়গায় পৌঁছেছেন, তার জায়গায় পৌঁছেছেন, কিন্তু তারপরও নিঃসঙ্গতাটা হচ্ছে মানে মানুষের বড় শত্রু। মানুষের জীবনে বড় শত্রু হচ্ছে নিঃসঙ্গতা। এটা কাটানোর জন্য যদি কেউ বলে এটা খারাপ কিছু নয়, হ্যাঁ, এবার এইটা নিয়ে অনেকে কি করছে, মানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হচ্ছে, সেটা নিয়ে মানে অনেক এমএমএস টাইপ চলে আসছে, এই জিনিসগুলো খারাপ। অ্যাকচুয়ালি মানে কি বলবো, আজকে যে এপিসোডটা আমাদের মধ্যে হলো, এগুলো হয়তো অন্য কোথাও আপনারা শোনেননি বা শুনবেনও না। মানে বেশ কিছু আমরা জিনিসকে তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সামনে, কারণ মানুষ এতভাবে এখন বিভ্রান্ত হচ্ছে এবং বিভিন্ন জায়গায় খুব বাজেভাবে ফেঁসে যাচ্ছে। আর এই অকাল্ট সায়েন্স এবং এই যে জিনিসগুলো এখন এমন ভাবে বাজারে প্রচার হয়েছে যে আপনারা গিয়ে কিন্তু তার নামে কোনো পুলিশ কেস করতে পারবেন। মানে আমার কাছে যতগুলো দিনে কল আসে, মানে আমি তো কোনো অ্যাডভার্টাইজ করি না, পয়সার কথা এটা আমার মার্কেটে কেউ কোনো অ্যাড দেখতে পারবে না, কোনো ব্যানার দেখতে পারবে না, কোনো হোর্ডিং দেখতে পারবে না যে আমি প্রচার করি। হ্যাঁ, কয়েকটা পডকাস্ট করি যাতে মানুষের কাছে সত্যিটা পৌঁছায়, সতর্কীকরণ। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে মানে আমার কিন্তু এই পডকাস্টটা করা কিন্তু কোনো মানে বিজনেস রিলেটেড ইস্যু নয়, যাতে মানুষ সত্যিটা জানতে পারে। একদম একদম। এবার সেই জায়গাটাতে এসে আমাকে যখন এই পডকাস্টের মাধ্যমে অনেকে কল আসে, মানে আজকে বলতে পারি মানে এখন ফোন সাইলেন্ট করা আছে বলে আমি বুঝতে পারছি না, কিন্তু আমি যদি ফোন খুলি এখনই দেখবো আমার 100টার উপরে কল চলে এসছে পরপর কল লিস্টে। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে মানে যে কটা আমি কল ধরি, কমন কথা হচ্ছে আমি আগে এর কাছে গেছি, ওর কাছে গেছি, তার কাছে, এবং এই যে এর ওর তার বলছে সবকটা কিন্তু বিশিষ্ট এবং স্বনামধন্য ব্যক্তি, তারাও কোনো না কোথাও না কোথাও পডকাস্ট করে।
হয়তো সেই চ্যানেলের সাথে তাদের কোনো রেপুটেশনও আছে, যার জন্য একদম। তাদেরই পডকাস্ট করে, অন্য কারো করতে চায় না, আসে না। অন্য কারো পডকাস্ট রাখতেই চায় না তারা। কেন? যদি সত্যিটা যদি মানুষের কাছে চলে আসে তাহলে তাদের ব্যবসাটা বন্ধ হয়ে যায়। একদম ঠিক তাই। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে মানে অনেকে আমাকে কল করছে, কল করে বলছে এর তার কাছে গেছি, কেউ 10,000, কেউ 1 লাখ, কেউ 1.5 লাখ, কেউ 3 লাখ এরকম নিয়ে, দাদা আপনার কাজ হবে, ব্যাস ওখানেই ফোন বন্ধ। ওখানেই না নিল, না নিল, ফোন বন্ধ ওখানে না। এবার অনেকে তো পুরো টাকা একবারে দেয় না, অনেকে আছে ঠিক আছে অ্যাডভান্স করলাম, তারপরে বাকিটা যখন বাকি পেমেন্ট হয়ে গেল, আপনি তারাপীঠ আসুন। মানে এইটা তাও কবে হয়েছে বলছি, আপনাদের চ্যানেলে এর আগে আমি একটা পডকাস্ট করেছিলাম, একদম যেখানে আমি মানে চ্যালেঞ্জ করে বলছিলাম যে কেউ কোনো ক্লায়েন্টকে সামনে বসিয়ে রেখে পরে না। আর পর থেকে আমি এটা দেখছি, তারাপীঠ আসুন, তারাপীঠ আসুন করতে করতে তারাপীঠ যাচ্ছে তারা, তাদের সামনে বসিয়ে রেখে বিশাল বড় মানে হোমযজ্ঞ হচ্ছে, ঢাক ঢোল নিয়ে একদম মানে চেঁচিয়ে মন্ত্র পাঠ করে। মন্ত্র পাঠেরও একটা সেগমেন্ট আছে, একটা মন্ত্র যে আমরা উচ্চারণ করছি তার একটা ছন্দ আছে, একটা লয় আছে, সবটাই তো ফ্রিকোয়েন্সিতে বাঁধা, সবটাই ফ্রিকোয়েন্সিতে বাঁধা। এই জিনিসটা আমি এইটুকু আজকে দম দিয়ে বলতে পারবো, আমাদের কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে যতজন পুরোহিত আছে, যতজন তান্ত্রিক আছে, যতজন শাস্ত্রীরা আছে বা জ্যোতিষীরা আছে, কেউ পারবে না মঠের সন্ন্যাসীদের কিন্তু বলি। কেন? মঠের সন্ন্যাসীরা জানে, প্রপার ওয়েটা জানে, মঠের সন্ন্যাসীরা অ্যাপ্লাই করে। আচ্ছা স্যার, এই অ্যাস্ট্রোলজির নামে আর ঠিক কি কি ভাবে আমাদেরকে ঠকানো হয়? সব থেকে তো বড় ঠকানো চলছে হচ্ছে, যে কোনো আমরা দেখছি সোনার দোকানে, যেগুলো রেপুটেড সোনার দোকান, বাইরে গেলেই অনেক রকম চমকদারি জ্যোতিষী অ্যাড আমরা দেখতে পাই। এই যে অ্যাডের নিচে কোনোদিন আপনারা দেখতে পেয়েছেন সেই জ্যোতিষী রেজিস্ট্রেশন নাম্বার? যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কোনো দিন রেজিস্ট্রেশন দেবে না। সাবজেক্টই তো নেই, রেজিস্ট্রেশন দেবে কি করে? সাবজেক্ট না থাকলেও আমি যে প্রফেশনাল অ্যাস্ট্রোলজার, সেইটার রেজিস্ট্রেশন আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে পাওয়া যায় না। একমাত্র রাজস্থানে একটা জায়গায় রয়েছে, সেটাও আমি ডিসক্লোজ করব না এখানে। রাজস্থানে একমাত্র একটা জায়গায় রয়েছে যেখান থেকে অল ইন্ডিয়ার যতজন জ্যোতিষী প্র্যাকটিস করছে অথেন্টিকেট, এবং সেটা মানে সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা সার্টিফাইড। ওকে, তবেই গিয়ে আপনি মানবেন যে তারা অথেন্টিকেট জ্যোতিষ। এবং যদি সেই মানে রেজিস্ট্রেশন নাম্বারটা আর জে দিয়ে শুরু হবে, রেজিস্ট্রেশন নাম্বারের শুরু আর জে, মানে যেহেতু এটা রাজস্থানে করা হচ্ছে, আর জে ম্যান্ডেটারি ওখানে থাকবেই, তবে গিয়ে তারা অথেন্টিকেট জ্যোতিষ, নচেত নয়। এই নিয়ে তো ব্যবসা চলছেই প্রচুর। এখন পর্যন্ত কলকাতায় আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারবো কেউ নেই, নো ওয়ান। প্রথমে একটা কথা বলার, যে টাইম তাদেরই থাকে যারা ফ্রি থাকে। যারা ফ্রি থাকে না বা যারা মানে নিজেকে ব্যস্ত রাখতে পারে বা বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকা সেটা নয়, নিজের সাধনার মধ্যে থাকা, নিজের আগে তো নিজের এনার্জি রাখতে হবে, তারপরে গিয়ে আমি লোকের কাজ করবো। নিজের এনার্জি আমার নেই, আমি লোকের থেকে কাজ নিয়ে বসে থাকলাম, মার্কেট থেকে লাখ লাখ টাকা তুলে যাচ্ছি, ব্যবসা করছি উইদাউট পারমিশন। কেন? এইটা নিয়ে আমাদের মাঝখানে কিছু আমরা পেলাম যে একজন রেপুটেড জ্যোতিষী ম্যাডাম, উনি সোশ্যাল ওয়ার্কের নাম করে লাখ লাখ টাকা মার্কেট থেকে তুলে যাচ্ছেন, এবং সেই লাখ লাখ টাকা তোলার মধ্যেও তিনি একটা কথা বলছেন যে আমি দরিদ্রদের সাহায্য করছি। না তো তার কাছে সেরকম কোনো মেমোরেন্ডাম আছে, না তো সেরকম কোনো অথরিটি আছে, না তো কোনো গভর্নমেন্ট রেজিস্টার্ড রয়েছে যে সে সেই কাজটা করতে পারে। আচ্ছা, কেন? অ্যাজ পার ল, যদি আমি বিএনএস যদি ধরি, বিএনএস এ রয়েছে যে আমরা কিন্তু
মন চাইলেই আমরা পাবলিক থেকে টাকা কালেক্ট করতে পারি না, এবং পাবলিক ফান্ডের থেকে আমার নিজের স্বার্থে কোনো সময় আমরা সেটা ইউজ করতে পারি না, সেটা যতই আমি গরিবদের দেখি যাই করি। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে এরকম অনেকেই এরকম করে যাচ্ছে। শুধু এটা তো একটা ম্যাটার, এছাড়াও আমরা আরো বিশিষ্ট কিছু কিছু চ্যানেলে আমরা দেখতে পাই, মানে কিছু কিছু স্বনামধন্য, মানে তাদের ভাষায় স্বনামধন্য, কিন্তু এটা আমি কোনোদিন বুঝতে পারলাম না। একজন তান্ত্রিকের কথা হচ্ছিল মাঝখানে আমার সাথে, তার নিজের কাছে রয়েছে, বলছে যে কালসর্পদোষ খণ্ডনের মন্দির। তো যদি কোনো ব্যক্তির কাছে কালসর্পদোষ খণ্ডনের মন্দির থাকে, সেই লোক গ্রামে গ্রামে গিয়ে 2 টাকার জন্য ভিক্ষা করবে কেন? মানে এটা আমি ভিক্ষাই বললাম একটা কারণে, যে আমার যদি কালসর্পদোষ খণ্ডনের মন্দির থাকে, আমার কাছে তো লোকে এমনি আসবে, জানে ওনার কাছে কালসর্পদোষ খণ্ডনের মন্দির আছে, আমাকে লোকের মুখে মুখে প্রচার হবে সেটা। আমাকে কোথাও গিয়ে সেখানে চেম্বার সাজিয়ে বসে অ্যাডভার্টাইজিং এর তো দরকার নেই যে আমি কালসর্পদোষের মন্দির করেছি। প্রথমত তো কালসর্পদোষ ওইভাবে তো কাটেই না, মন্দির হলেও কাটবে না, এটা তো লোককে বেসিক নলেজটা থাকতে হবে। না, এখন ব্যাপারটা কি হয়েছে, সবটাই বিজনেস। লকডাউনের পরে বিশেষ করে লকডাউনে অনেকের চাকরি চলে গেছে, এবং চাকরি চলে যাওয়ার পরে তারা কি করেছে, এই লকডাউনের যে টাইমটা, ওই টাইমের মধ্যে বিভিন্ন ইনস্টিটিউট খুলেছে, যেখানে মানে কিছু পয়সার জন্য বেনামি রেজিস্টার্ড সার্টিফিকেট দেওয়া হয়েছে জ্যোতিষী প্র্যাকটিস করার জন্য বা তন্ত্র প্র্যাকটিস করার জন্য। তো সবার জানার স্বার্থে আমি বলে রাখি, জ্যোতিষী প্র্যাকটিস করার অনুমোদন আমাদের কলকাতা থেকে পাওয়া যায় না, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার এইটাকে কোনো সাবজেক্ট বলে মনে করে না, যদিও সে নিজের স্বার্থে সেই জিনিসটাকে ব্যবহার করে, এবং যাদেরকে দিয়ে করায় তারা আমার খুব পরিচিত ব্যক্তি, এবং তাদের মাধ্যমে কিছু কিছু কাজ আমারও করতে হয়, তার করে দিতে হয়। কিন্তু তাছাড়াও মানে বলবো, উনি এটা পারমিট করে না আমাদের ওয়েস্ট বেঙ্গল অ্যাজ সাবজেক্ট, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও এটা পারমিট করবে না। কিন্তু অনেক ইউনিভার্সিটি আছে বা অনেক বোর্ড আছে যারা ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি, এটা যে একটা সাবজেক্ট, এবং এই সাবজেক্টের থেকে যে বাকি সাবজেক্টের উৎপত্তি, মানে আমি যদি সহজ ভাষায় বলি, আজকে অঙ্কের যদি মাদার সাবজেক্ট হয় সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজি। আজকে আমরা সায়েন্স দেখছি ইসরো এতটা এগিয়ে যাচ্ছে। আচ্ছা, কারোর মাথায় কোনোদিন প্রশ্ন আসেনি, ইসরো তো একটা ইন্ডিয়ান সায়েন্টিফিক এজেন্সি, ইন্ডিয়ান সায়েন্টিফিক এজেন্সি হয়ে এর থেকেও তো বড় বড় নাসা রয়েছে, আরো বড় বড় কোম্পানিজ রয়েছে, তাদের কাছে ইসরো এত পারছে কি করে? কেন? আমাদের মহাকাশ অভিযান করতে গেলে প্রথম লাগে হচ্ছে অ্যাস্ট্রোনমি, যেই অ্যাস্ট্রোনমির হিসাব রয়েছে অনলি ফর ইন্ডিয়ানস, এবং এটা খুবই গুপ্ত জিনিস অ্যাস্ট্রোনমিটা। শুধু অ্যাস্ট্রোলজি জানলে হয় না, সাথে অ্যাস্ট্রোনমি হিসাবও জানতে হয়। পুরো তো একটা ম্যাথমেটিক্স এর ব্যাপার। অবশ্যই ম্যাথমেটিক্স। এই অ্যাস্ট্রোনমির হিসাব যদি না জানা থাকে, এখন তো 2026 নিয়ে তো অনেকেই প্রেডিকশন করে ফেলেছেন, একদম রবির বড় বড় অ্যাস্ট্রোলজাররা বলে ফেলেছেন রবির বছর, আরো অনেক কিছু, অনেকে অনেক কিছু বলেছে। তার মধ্যেও আমি ওই মানে দ্বিধাদ্বন্দ্বে যেতে চাই না। তো আমি বলার থেকে কাজে করে দেখানোটা বিশ্বাসী। কোনোদিনই বলে নিজের অস্তিত্ব জাহির করবো কোনোদিনই নয়। হোক, তারপরে আমরা গিয়ে বলবো যে হয়েছে। ঠিক আছে? কেন এর মাঝখানে একজনের যোগ আছে খুবই মার খাওয়ার। এবার আমি এই অ্যাস্ট্রোলজির নাম করে যদি লোক ঠকাতে শুরু করি, একটা সময়ের পরে গিয়ে লোকে তো বুঝবে যে আমি তাকে ঠকাচ্ছি। একদম তাই। এই মানে 2-3 দিন আগেই একটা ঘটনা বলি। অ্যাস্ট্রোলজার, খুব ভালো অ্যাস্ট্রোলজার, তার নাকি দক্ষিণেশ্বরের চেম্বার। যখন তিনি চেম্বারে আসেন তার নাকি সারাদিন নাওয়া খাওয়ার টাইম থাকে না।
সেই লোক আমারই এক বন্ধুকে একটা কাঁচ দিয়েছে, কাঁচের টুকরো দিয়ে বলছে এটা পাথর। টেস্ট মানে যখন সেই ব্যক্তি যখন আমার কাছে নিয়ে আসে, জেমস্টোন তো টেস্ট করা যায়। জেমস্টোন টেস্ট করার তো বাদই দিলাম, একটা নিজের যদি কমন সেন্স থাকে, সেটা জেমস না কাঁচ সেটা দেখলেইও বোঝা যায় না, দেখলে বোঝা যাবে না। সেটাকে হাতে নিয়ে, এখন তো সবাই তো এডুকেটেড, সবাই এডুকেটেড, এটা শেখানোর কিছু নেই। যে কোনো ক্রিস্টাল, যে কোনো জ্যোতিষীর থেকে আপনি নিন না কেন, প্রথমে দেখতে হবে। সবার কাছে ফোন আছে আজকে, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের গভর্নমেন্ট যা ব্যবস্থা করে দিয়েছে, ফোন এখন সবার হাতে আছে, সবার আছে। তাহলে সবার হাতে হাতে যখন ফোন আছে, আমরা দেখাচ্ছি আমরা এডুকেটেড সোসাইটি, আমরা স্মার্ট সোসাইটি, তা যখন আমরা জ্যোতিষীর কাছে যাচ্ছি কোনো পাথর কিনতে, তখন আমরা সেই এডুকেশনটা দেখাচ্ছি না কেন? ফার্স্ট অফ অল হচ্ছে, যখনই কোনো জ্যোতিষ পাথরের নামে কাজ ধরাচ্ছে, সবার হাতে হাতে ফোন আছে, ফোন থেকে নিজেরা ফ্ল্যাশ জ্বালাতে পারে, টর্চ, টর্চ, টর্চের থেকে ফ্ল্যাশ, ফ্ল্যাশ, তো ফ্ল্যাশ জ্বালিয়ে যদি কাঁচ মানে পাথরটার উল্টো দিকে যেটা মানে একটু ডিজাইন মতো থাকে, সেই উল্টো দিকটায় ধরলে সেই লাইট যদি রিফ্লেক্ট করে, তাহলে সেটা প্রপার কাঁচ। এবং সেই লাইট যদি রিফ্লেক্ট করা বন্ধ করে দেয়, মানে দেখা গেল আমি পাথরের পিছন থেকে দিচ্ছি, পাথরটা স্পষ্ট বোঝা যাচ্ছে কিন্তু লাইটটা রিফ্লেক্ট করছে না, তবেই সেটা পাথর। রত্ন, 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 পাথর না, রত্ন। কেন রত্ন কোনোদিন ক্রিস্টাল ক্লিয়ার হয় না? কেন? এগুলো একটা খনিজ পদার্থ, একদম তাই। খনিজ পদার্থ কোনোদিন ক্রিস্টাল ক্লিয়ার হওয়া সম্ভব নয়। এবং এটা সাইন্টিফিক্যালি আমি বলছি যে ডায়মন্ড, ডায়মন্ডের উপরে তো কোনো রত্ন এখনো পর্যন্ত মার্কেটে আসেনি, আর আসবেও না। ডায়মন্ডেও যদি এই টেস্টটা করা হয়, রিফ্লেকশন আপনি পাবেন না, মানে লাইট রিফ্লেক্ট হয় না ডায়মন্ড থেকে। ঠিক আছে, এবার যখনই দেখবেন যে আপনি ডায়মন্ড থেকেও হচ্ছে, তার মানে ওটা কাঁচ, পরিষ্কার কাঁচ। যে কোনো ক্রিস্টালের মধ্যে থেকে, ক্রিস্টাল হোক বা সেটা রত্ন হোক বা পাথর হোক, সেখান থেকে কোনোদিন লাইট পাস করা সম্ভব নয়। এরকম লাইট পাসিং জিনিস দিয়ে এখন লোক ঠকানো চলছে প্রচুর পরিমাণ। ঠিক তাই। মানে একটা, আমি হয়তো 50 টাকা দিয়ে আমি হয়তো ওটা বানাচ্ছি, এখন কলকাতায় মানে এটা হচ্ছে মানে অশিক্ষা বলবো না আমাদের গভর্নমেন্টের প্রবলেম সেটা জানি না, কিছু কিছু জালিয়াতি ল্যাব খুলেছে, যেখানে গিয়ে 200 টাকা দিলে কাজটাকেও পাথর বলে ওরা সার্টিফিকেট বানিয়ে দেবে। ও আচ্ছা, এরকমও হয়? একদম। ওখানে এটা আপনারা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন, ওখানে লিখে দেবে টোপাজ, পাথর টোপাজ। যখনই আপনি ওটা গুগল করবেন, এটা আমার নয়, আমি মিথ্যা কথা বলতেই পারি, আমি হয়তো অনেকে আমাকে চেনেন অ্যাস্ট্রোলজার হিসেবে, অনেকে তান্ত্রিক হিসেবে চেনে, তাদের কাছে মনে হতেই পারে যে আমি মিথ্যা কথা বলছি। আমি মিথ্যা কথা বলবো, গুগল তো বলবে না। এখন আরো সুবিধা আছে, এআই, জেমিনি, চ্যাট জিপিটি, পারপ্লেক্সিটি, সবাই আছে, অনেক কিছুই আছে। আপনারা সার্চ করুন টোপাজটা কি। যখন আমরা পাথর কিনছি, তখন আমাদের কাছে এই টেকনোলজি ব্রেনটা কেন আমাদের ইউজ হয় না? আসলে সত্যি কথা বলবো, এটা কেন ইউজ হয় না, কারণ অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে পড়াশোনার মধ্যে ধরাই হয়নি কোনোদিন। এবং এই যে এত বছর ধরে আজকের মানে আজকে এই মানুষ এত ওয়াকিবহাল কেন না, পডকাস্টের জন্য। প্রচুর বড় বড় ভালো ভালো পডকাস্ট হয় বাইরে, আমার বলে বলছি না, প্রচুর মানুষ আছে যারা ভালো একদম অথেন্টিক জিনিসপত্র আপনাদের শোনান, এই তাদের জন্য কিন্তু আজকে মানুষ এত কিছু জেনেছে। কিন্তু তার আগের মুহূর্ত অবধি আমাদের এত বেসিক নলেজ, মানে অ্যাস্ট্রোলজি সম্বন্ধে কোন রকম কোনো পড়াশোনা বলুন, বা কোন স্টোন বা কোন রত্ন কিভাবে কাজ করে, কিভাবে জিনিসগুলো টেস্ট করতে হয়, এগুলো সম্বন্ধে আমাদেরকে কোনোদিনই আগে জানানো হয়নি। এটা বলতে পারেন আমাদেরই দোষ।
না, এটা শুধু আমাদের দোষও নয়, এটা কিছু কিছু হচ্ছে আমাদের কালচারাল দোষ। মানে ব্যাপারটা হচ্ছে জ্যোতিষটাকে না লোককে ভয় দেখিয়ে ভয় রাখা দেখি, হয়েছে। একদম তাই, ভয় দেখানো। মানে জ্যোতিষটা হচ্ছে একটা বন্ধু, আর কিছুই না। হ্যাঁ। সেই বন্দুকের নলের সামনে দাঁড় করিয়ে রেখে হুম। লোকের থেকে তুমি যত ইচ্ছা টাকা তুলে নাও। আপনি যদি যে সাবজেক্টটা আপনি বুঝছেন না সেই সাবজেক্টের ব্যাপারে তো আপনাকে ভয় দেখানোটা খুব ইজি। একদম। এই জন্য এই সাবজেক্ট বোঝার জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনোদিন বোঝা যায় না, একদম। কেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেই স্কোপটাই নেই যে অথেন্টিক অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি শেখায়। একদম ঠিক কথা বলেছেন। এবং আমাদের কলকাতায় যে কটা ইনস্টিটিউট রয়েছে সেই ইনস্টিটিউট গুলো এখনো পর্যন্ত একটাও দেখাতে পারবে না যে আমার আইএসও রেজিস্টার্ড আছে। ইউজিসি তো ছেড়েই দিলাম, ইউজিসি অনেক দূরে, অনেক দূরে। আইএসও সামান্য যদি সব পেপার ওয়ার্ক ঠিকঠাক থাকে, আইএসও সার্টিফিকেট, অথেন্টিক আইএসও সার্টিফিকেট বের করতে কোনো খরচা লাগে না। বিনা খরচে আমাদের আইএসও মার্কিং করা মানেটা কি, যে আমার অথেন্টিকেশন আছে, মানে অথেন্টিকেশন মার্কিং। কোনো একটা ইনস্টিটিউট আমাকে দেখাতে পারবে না যার অথেন্টিকেশন মার্কিং আছে। এবং তারা কি করছে, বড় বড় প্রোগ্রাম, মানে এই কেউ দেখাচ্ছে আমার বার্ষিক সম্মেলন, কেউ দেখাচ্ছে আমার ইনস্টিটিউটের অ্যানুয়াল প্রোগ্রাম যেখানে আমি সার্টিফিকেট দিচ্ছি সবাইকে, এবং সেখানে দাঁড় করিয়ে একজন স্বনামধন্য জ্যোতিষী 50,000 টাকা নিয়ে গোল্ড মেডেল দিচ্ছে এবং গোল্ড ক্রাউন দিচ্ছে লোকেদের থেকেই টাকা নিয়ে। মানে যাকে দিয়েছে সে আবার মানে আরেকটু অন্য লেভেলের লোক, ঠিক আছে, নিজেকে ভগবান মনে করে। মানে এখানে স্পিরিচুয়াল ইগো, স্পিরিচুয়াল ইগো ঠিক নয় ব্যাপারটা, নিজেকে ভগবান বলে দাবি করা আর মানে মদ খেয়ে মাতলামি করা, দুটোর মধ্যে তো পার্থক্য থাকে। আমি একটা জলজান্ত উদাহরণ আপনাকে জিজ্ঞেস করবো। মানে আমি দেখেছি একজনের, একটা মেয়ে, এবং তার মা তাকে খুব ছোট বয়স থেকেই মানে যেরকম হয় মায়েরা খুব ওয়ারিড, অ্যাস্ট্রোলজার কাছে নিয়ে যাওয়া, করানো সবকিছুই। এবং আমার দেখা যে সম্ভবত সেই মেয়েটি মাঙ্গলিক ছিল এবং তাকে ছোট থেকেই কিন্তু পলা দেওয়া হয়েছে। কিন্তু আমি যেটা দেখলাম, মেয়েটার যতদিন ওই পলাটা সে পড়েছিল লাইফে কিন্তু কোনো কিছু ভালো হলো না। এবং আরেকটা কথা হলো যে তার মধ্যে মেয়েটার কিন্তু জীবনে কি কি ঘটনা ঘটেছে আপনারা শুনে নিন। মেয়েটার পড়াশোনার লাইফ 12টা বাজলো, মেয়েটার একটা টাইমে সেক্সুয়ালি হ্যারাসড হয়েছে, মেয়েটা অনেক কিছু ফেস করেছে লাইফে। তারপরে কিন্তু মেয়েটা উঠে দাঁড়িয়েছে, ঠিক আছে, কিন্তু যখন সে বুঝতে পারলো যে আমার পলাটা খুলে ফেলা বেটার, সে একটা টাইমের পর পলাটা খুলেই ফেললো, কিন্তু তারপরে তার জীবন অনেক বেটার। তো এইটা নিয়ে আজকে স্যারকে একটা প্রশ্ন, যে এইটা কতটা ক্ষতিকর, এই যে বাঙ্গলিক একাডেমি একটা পলা পড়িয়ে দেওয়া হয়েছে, বা ভুলভাল প্রেডিকশনের জন্য ভুলভাল রত্নকে সাজেস্ট করা, এটা কতটা খারাপ, মানে মারাত্মক হতে পারে। এর উত্তর আমি খুব সহজভাবে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে, যখন আমরা পড়াশোনা করছি তখন আমাদের বিশেষ করে মানে এই রত্নই যে রেমেডি, এই জিনিসটা আমাদের কলকাতা জ্যোতিষদের মাথা থেকে বেরানো, মানে যারা এখন ব্যবসা করছে একদম। কিন্তু জ্যোতিষ কোনোদিন এই কথাটা বলছে না যে রত্নই হচ্ছে সলিউশন, রত্ন ছাড়া অন্য কোনো সলিউশন নেই। সলিউশন আছে, যারা সেই সলিউশনটা করতে পারে না, করতে অক্ষম, তখন তুমি রত্নটা নাও, সেটা আলাদা বিষয়। কিন্তু যদি আজকে আমার কিছু ছোটখাটো কাজ, আমার কাছে যেরকম আসে একজন, তার অর্থনৈতিক কিছু সমস্যা, তাকে আমি বলেছিলাম 45 দিন বৃহস্পতিবার করে যখন স্নান করছে, স্নানের জলের সাথে 1 চিমটে করে হলুদ মিশিয়ে স্নান করতে, 45 দিন মানে বৃহস্পতিবার করে, শুধু মানে 45 দিনের মধ্যে যে কটা বৃহস্পতিবার আসবে সেই বৃহস্পতিবার দিনগুলোতে হলুদ জল। মানে 45টা বৃহস্পতি না, আচ্ছা 45 দিনের মধ্যে। আজকে আমি প্রেডিকশন করছি, আজকে থেকে 45 দিনের মধ্যে দেখা গেল 3টে বৃহস্পতিবার পড়লো, 4টে বৃহস্পতিবার পড়লো, যে কটা বৃহস্পতিবার পড়বে সেই কটা বৃহস্পতিবার। 45 দিন পার হয়ে গেল আর কোনো করতে হবে না। সেইটা করে তার এখন
এখনকার দিনে সে একজন সাকসেসফুল বিজনেসম্যান বাহ, দারুণ রেমেডি। উইদাউট কোনো স্টোন। তাহলে স্টোনটাই যে রেমেডি, এইটা আমাদের মানে জ্যোতিষদের ভুল কনসেপ্ট একদম। তাহলে এবার এই কথাটাতে আসি, যেটা প্রশ্নটা আমার করা হলো, সেই প্রশ্নটার উত্তর হচ্ছে একটাই, লাল পলার অনেক রকম ক্যাটাগরি আছে। একটা হচ্ছে মানে ফেড লাল, একটা হচ্ছে একদম ডার্ক, মানে একটু কালচে খয়েরি টাইপের, ঠিক আছে। এবার আরেকটা মানে বিভিন্ন শেপের আছে। এবার এর মধ্যে কিছু কিছু পলা আছে যেইগুলো দেওয়া হয় মঙ্গল ডাউন থাকলে, মাঙ্গলিক দোষ থাকলে নয়, মঙ্গল ডাউন থাকলে। মাঙ্গলিক কথাটার অর্থ হচ্ছে তার অলরেডি মঙ্গল খুব হাই, মঙ্গল অলরেডি মানে লগ্ন থেকে কোনো একটা উঁচু পর্যায়ে গিয়ে যেই জায়গায় মঙ্গল তার আধিপত্য বিস্তার করতে পারছে সেই জায়গাটায় বসে রয়েছে, সেটা ষষ্ঠ ঘর হতে পারে, দ্বাদশ ঘর, মানে যে ঘরটা হবে সেই ঘরে না, সেই ঘরে আবার দেখতে হবে যে ওখানে মঙ্গল উচ্চস্থ না নিচস্থ। যদি মঙ্গল উচ্চস্থ হয় তাহলে সে অলরেডি স্ট্রং, আর যদি নিচস্থ মঙ্গল হয় তখন তাকে পলা দিতে হবে। আচ্ছা, নচেত নয়। তোমার যে ঘরেই থাকুক না কেন, মঙ্গল যদি উচ্চস্থ হয় তবেই মাঙ্গলিক দোষ, নচেত নয়। এবার উচ্চস্থ অবস্থাতে যদি আমি তাকে পলা পড়াই, পলাটা হচ্ছে মঙ্গলের মানে ওটাকে পাওয়ার আপ করানোর জন্য দেওয়া হয় লাল পলা। যদি এখন মাঙ্গলিক দোষ থাকা অবস্থায়, মাঙ্গলিক দোষ আছে বলেই আমি এটা বিচার করলাম না যে মঙ্গল উচ্চস্থ না নিচস্থ, আমি তাকে লাল পলা পরিয়ে দিলাম, তার মানে কি মাঙ্গলিক দোষের যা যা হচ্ছে সেটাকে আমি আরো এনার্জাইজ করে দিলাম, আরো পাওয়ার বাড়িয়ে দিলাম। তার মানে কি আমার সাথে মঙ্গল মানেই বিপদের প্রতীক, অ্যাক্সিডেন্টের প্রতীক, যে কোনো হ্যারাসমেন্টের প্রতীক। যদি মানে আমি মান সম্মানের দিক থেকে দেখতে যাই, হ্যারাসমেন্টের প্রতীক মঙ্গল যদি মানে খারাপ হয়, তাহলে সেই জিনিসগুলোকে আমি আরো স্ট্রং করে দিচ্ছি, তাহলে তো আমার সেই জিনিসগুলো হবেই। এবার এর সাথে আরো অনেক রয়েছে, তো সেইগুলো যখন হচ্ছে তাহলে আমার আগে দেখা উচিত মানে অ্যাজ অ্যাস্ট্রোলজার আমার এটা দেখা উচিত যে মাঙ্গলিক আমি বলে দিলাম ঠিক আছে, কিন্তু কোন অবস্থায় সে মাঙ্গলিক, কেন সে মাঙ্গলিক, তার উপরে সাজেস্ট করে স্টোন দেওয়া উচিত। এই যে মেয়েটার ঘটনা বলা হলো, এই মেয়েটার জন্য যদি আমাকে যদি বলা হয় স্টোন সাজেস্ট করতে, ফার্স্ট আমি স্টোন সাজেস্ট করবো, তাকে আমি কিছু রেমিডিস দেবো। যদি সে রেমিডিস যদি না করতে পারে তখন তাকে শ্বেত পলা দিতে হবে। কেন? তার যেহেতু সে মাঙ্গলিক হওয়ার জন্য তার ব্লাড প্রেশার হাই থাকবে, যেহেতু সে মাঙ্গলিক তার জন্য তার বিভিন্ন সার্কামস্টেন্সেস স্ট্রেস থাকবে। আচ্ছা, শুনেছি মাঙ্গলিকরা খুব অ্যাম্বিশিয়াসও হয়। না, অ্যাম্বিশিয়াস নয়, মাঙ্গলিকরা কোনোদিন অ্যাম্বিশিয়াস হতে পারে না, তাদের ডিজায়ারটা বেশি থাকে, ডিজায়ার থাকবে, অ্যাম্বিশন নয়। তো ভুল কিছু কিছু প্রেডিকশনের জন্য মানুষের লাইফে অনেক কিছু চেঞ্জেস চলে আসে, ডিজাস্টার। এবার যেরকম বলছিলাম যে যখনই মাঙ্গলিক লোকের ডিজায়ার চলে আসবে, সেই ডিজায়ার গুলো যদি ফুলফিলমেন্ট যদি না হয় তাহলে তার মধ্যে রাগ জেদ এগুলো আসবে। তার আরো কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, মানে মাঙ্গলিকের সাথে আরো কিছু কিছু যোগ আছে, সেগুলোর জন্য তার সেক্সুয়াল ডিজায়ার বাড়ে, তার জন্য তার খাওয়ার ইচ্ছা বাড়ে, এগুলো অন্য কনসেপ্ট। মানে ওর সাথে মাঙ্গলিকের সাথে আরো কিছু কিছু ঘরে মঙ্গল বসে না না তার সাথে কে আছে, তার সাথে আরো যারা যারা থাকছে, যেরকম মাঙ্গলিক তার সাথে যদি রাহু যুক্ত থাকে বা রাহু যদি কোণপতি হিসেবে যদি দৃষ্টি দেয়, তার মানে খাওয়ার প্রতি লালসা আসবেই, 100% গ্যারান্টি, ঠিক আছে। আবার মাঙ্গলিকের সাথে কোনোভাবে কোণপতি হিসেবে যদি রবি দৃষ্টি দেয়, তার শরীর অটোমেটিক মানে অনেকে দেখবে যে হাঁসফাঁস করে না, গরম, খুব গরম লাগছে, খুব গরম লাগছে, হবেই। মাঙ্গলিক ব্যক্তি কোণপতিতে রবি আছে এবং রবি সেই মঙ্গলের উপরে দৃষ্টি দিচ্ছে, হবেই গ্যারান্টেড। আচ্ছা, এই জিনিসগুলো মানে এইসব না দেখে
এখন জ্যোতিষীরা কি করছে, এইসব লজিক দেন, মাঙ্গলিক পলা দিয়ে দাও, পলা দিয়ে দাও, রেমেডি হয়ে গেল। কিন্তু এই ভুলভাল রেমেডির জন্য আমি যাকে রেমেডিটা দিলাম সে তো অবস্টাকেলসে পড়ছে, সেই অবস্টাকেলসে ফেলে তো আমার লাভ নেই। তাহলে তো আমাকে দুদিন পরে তো মানে সামনে কিছু না বলুক, এসে বলছে যে কাজ হচ্ছে না, এটাই শুনতে হবে। সামনে না বলুক, পেছনে কি বলবো, পিছনে গিয়ে গালাগালি দেবে। একদম তাই। তো আজকের জন্য এটুকুই, নমস্কার। আপনারা কে কি ফেস করেছেন, আপনাদের কিরকম অ্যাস্ট্রোলজিক্যাল ভিউ, বা আপনারা স্যারের সাথে যদি অ্যানালাইজ করতে চাইছেন তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। আর অ্যাকচুয়ালি অলৌকিকে এই সাবজেক্টটাকে নিয়ে আসার কারণ হচ্ছে সতর্ক করা, কারণ আপনারা আগেও আমার যে এপিসোড দেখেছেন সেখানেও আমার বলা ছিল যে আমার এই অলৌকিকের যাত্রাও কিন্তু আপনাদের অলৌকিক, সরি আমার একার নয়, এখন আপনাদের পরিবার, আমাদের সবার পরিবার, এবং সেই পরিবারের কিন্তু আপনারাও সদস্য, এবং সেখানে আপনাদের মতামত খুব জরুরি। এবং আপনারা জানাবেন আপনাদের কি বিষয় ভালো লাগছে, কোনটা মন্দ লাগছে, এবং কি কি বিষয় আরো আপনারা জানতে চাইছেন। তো আজকের জন্য এটুকুই, নমস্কার।